প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ে চ্যাপ্টারের নাম হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। আর বিবিএ ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই বইয়ের মধ্যে চ্যাপ্টারের নাম রেশো অ্যানালাইসিস। একই চ্যাপ্টার, এই জন্য ক্লাসগুলো একসাথে নিচ্ছে। প্রত্যেকটা পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আজকে প্রথম ক্লাস, এই জন্য অধ্যায়ের বেসিকটা আমি হাতে কলমে বোঝাতে চাই। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটা দেখো, ইনশাল্লাহ যে কোনো শিক্ষার্থী বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমাদের জানা প্রয়োজন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা বাংলা অর্থ হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, আর রেশো অ্যানালাইসিস এটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ, একই। এখন আর্থিক অবস্থার বিশ্লেষণ এটা আসলে কি? ছোট থেকে বড় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল লেনদেনগুলো ঘটে, তো লেনদেনকে প্রথমে জাবেদা দাখিলায় রূপান্তর করা হয়। এটা তোমরা সবাই জানো। জাবেদা দাখিলা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়ামিল, রেওয়ামিল থেকে অ্যাডজাস্টিং এন্ট্রিজ তৈরি করা যায় এবং ওয়ার্কশিট তৈরি করা যায়। ফাইনালি এক পর্যায়ে ইনকাম স্টেটমেন্ট তৈরি করা হয়, ব্যালেন্স শিট তৈরি করা হয়। ব্যালেন্স শিটের মধ্যে কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, ওনার সিকিউরিটি ইত্যাদি থাকে। অর্থাৎ ফাইনালি ধাপে ধাপে হিসাবসমূহের মধ্যে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট এগুলো তৈরি করা হয়। এখন ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট যে অধ্যায়ের মধ্যে, অধ্যায়টার নাম হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে আর্থিক বিবরণী। ওই আর্থিক বিবরণী তৈরি করার পরে ওইখান থেকে বিভিন্ন তথ্য নিয়ে আমাদের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য বিভিন্ন বিষয় বাহির করতে হয়। যেমন কারেন্ট রেশো, চলতি অনুপাত, অ্যাসিড টেস্ট রেশো, ইনভেন্টরি টার্নওভার রেশো, কস্ট অফ গুডস সোল্ড, এগুলা বাহির করার জন্য কি পরিমাণ বিক্রিত পণ্যের ব্যয়, এগুলা বাহির করার জন্য তথ্যগুলো নেওয়া হয় কোথায় থেকে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী থেকে। ওইখান থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে সূত্র প্রয়োগ করে বিভিন্ন মান বাহির করা হয়, যেটা তোমরা স্ক্রিনের মধ্যে আমার ডিজিটাল নোটের মধ্যে দেখতে পাচ্ছ। এই জন্য অধ্যায়টার নাম দেওয়া হয়েছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এই অধ্যায়ের অঙ্কের সমাধানের জন্য আমার দুইটি ক্লাস খুবই উপকারী। যারা ফার্স্ট ইয়ারের অথবা ফোর্থ ইয়ারের যারাই আছেন, আমি একেবারে সহজ করে দিচ্ছি। আমার যে ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবিএ, ইউটিউব চ্যানেলে যাবেন। বিবিএ ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের প্রথম যে দুইটা ক্লাস দেওয়া আছে, ওই ক্লাস ভালোভাবে দেখে কোন দাখিলা কোন হিসাবে পড়ে, তারপর যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করার কৌশল ভালোভাবে দুইটা ক্লাসের মাধ্যমেই শিখতে পারবেন। ওইটা শিখতে পারলে তুমি যে কোনো বইয়ের অঙ্কের সমাধান সহজে পারবেন। আমি ধরে নিলাম ওই দুইটা ক্লাস সকল শিক্ষার্থীরা দেখে নিয়েছো, যেখানে কারেন্ট রেশো সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেটস বা কারেন্ট লাইবিলিটিস। এই মুহূর্তে তুমি যদি আমাকে বলো কারেন্ট অ্যাসেটস কি আমি চিনি না, কারেন্ট লাইবিলিটিস কি চিনি না, তাহলে তো হবে না। এটা তো আরও আগে থেকে তোমার জানার কথা। যদি প্রশ্ন করি অ্যাকাউন্ট রিসিভেবল কোন হিসাবে পড়ে, অ্যাসেটসে, অ্যাসেটসের কোনটায়, চলতি সম্পদে বা কারেন্ট অ্যাসেটসে, এইটা সবসময় তোমার মনে থাকতে হবে। কারেন্ট অ্যাসেটসকে কারেন্ট লাইবিলিটিস দ্বারা ভাগ করলে আমরা কারেন্ট রেশো পাবো। তারপর অ্যাসিড টেস্ট রেশো অথবা কুইক রেশো। আগের সূত্র থেকে এই সূত্রটার মধ্যে পার্থক্যটা কি? যে কারেন্ট অ্যাসেটস থেকে ইনভেন্টরি মাইনাস করা হবে, প্রিপেইড এক্সপেন্স মাইনাস করা হবে, মজুদ পণ্য আর অগ্রিম ব্যয় মাইনাস করা হবে। আর কারেন্ট লাইবিলিটিস থেকে শুধুমাত্র ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক জমাতিরিক্ত মাইনাস করা হবে। অ্যাসিড টেস্ট রেশো অথবা কুইক রেশো বাহির করার জন্য এই সূত্রটা তোমাদেরকে সব সময় ব্যবহার করতে হবে। ইনভেন্টরি টার্নওভার রেশো, কস্ট অফ গুডস সোল্ড ভাগ এভারেজ ইনভেন্টরি। অঙ্কের মধ্যে সরাসরি কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নাও থাকতে পারে। যদি দেওয়া না থাকে তখন কস্ট অফ গুডস সোল্ডের সূত্র হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ কি পরিমাণ পণ্য তোমার বিক্রয় হয়ে গেছে অথবা যেটা বিক্রয় হয়েছে ওইটার মূল্যটা কত, ওই যে কোনো একটা বাইর করার প্রয়োজন পড়তে পারে। তো
তখন তুমি এটা কিভাবে বাহির করবে, যে ওপেনিং ইনভেন্টরি একেবারে বছরের প্রথমে কিংবা মাসের প্রথমে কি পরিমাণ মজুত পণ্য তোমার ছিল, প্লাস তুমি কি পরিমাণ ক্রয় করে নিয়েছিলে। যেমন ধরে নিলাম মাসের প্রথমে তোমার কাছে মজুত পণ্য ছিল 10 একক, তুমি আরও ক্রয় করে নিয়েছো 20 একক, টোটাল হলো 30 একক। কিন্তু বছরের শেষে সমাপনী ক্লোজিং ইনভেন্টরি দেখা গেছে তোমার কাছে আছে 5 একক। এখন 10 আর 20 তোমার তো এখানে টোটাল 30 হওয়ার কথা, 5 কেন, বাকি 25 কোথায় গেল? বাকি 25 আসলে তুমি বিক্রয় করে ফেলেছ। এই যে বিক্রয় যেটা করেছো ওইটাই বাকি যে পণ্যটা তুমি বিক্রয় করেছো এইটাই বিক্রিত পণ্য। তো ওইটার টাকা চাইলে তুমি বাইর করতে পারো, এটা বিভিন্ন অঙ্কের মধ্যে আমি দেখাবো। এটাই হলো বিক্রিত পণ্যের কি পরিমাণ বিক্রয় করা হয়েছে ওইটা। ওকে, এভারেজ ইনভেন্টরি, অনেক সময় অঙ্কের মধ্যে এভারেজ ইনভেন্টরি সরাসরি মান দেওয়া থাকবে না, তো বিগিনিং এবং ক্লোজিং ইনভেন্টরি যোগ করে 2 দ্বারা ভাগ। আবার অনেক সময় অঙ্কের মধ্যে বিগিনিং ইনভেন্টরি দেওয়া নাও থাকতে পারে, শুধুমাত্র ক্লোজিং ইনভেন্টরি দেওয়া থাকবে, আমি ধরে নিলাম। এখন তুমি এভারেজ বা গড় ইনভেন্টরি বাহির করবে এটা কিভাবে? আসলে দুইটা তথ্য না হলে তো তুমি গড় বাহির করতে পারবে না, আছে যে কোনো একটা, গড় কি বাহির করা যাবে? তখন যে ক্লোজিং ইনভেন্টরি দেওয়া থাকবে ওইটাকে এভারেজ ইনভেন্টরি তুমি ধরে নিবে, আর যদি দুইটা মান দেওয়া থাকে যোগ করে নিবে, 2 দ্বারা ভাগ করবে। তারপর আরও সূত্র আছে, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও ক্রেডিট সেলস ভাগ এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তুমি একই পদ্ধতিতে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল প্রারম্ভিক এবং সমাপনী দুইটা যোগ করবে, 2 দ্বারা ভাগ করবে, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল পেয়ে যাবে। অ্যাকাউন্ট পেবল টার্নওভার রেশিও ক্রেডিট পারচেজ, এখানে ক্রেডিট পারচেজ এভারেজ অ্যাকাউন্টস পেবল। ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র ইনভেন্টরি ভাগ ওয়ার্কিং ক্যাপিটাল। আবার ওয়ার্কিং ক্যাপিটাল মানে হলো কার্যকরী মূলধন। সরাসরি কার্যকরী মূলধন অঙ্কের মধ্যে দেওয়া থাকবে না, তখন তুমি যদি চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লাইবিলিটিস মাইনাস করো, ওয়ার্কিং ক্যাপিটালটা পেয়ে যাবে। প্রফিট মার্জিনের সূত্র নিট ইনকাম ভাগ নিট সেলস ইন্টু 100। এসএস টার্নওভারের সূত্র নিট সেলস ভাগ এভারেজ এসেটস। গ্রস প্রফিট রেশিওর সূত্র গ্রস প্রফিট ভাগ সেলস ইন্টু 100। ডেপ্ট ইকুইটি রেশিওর সূত্র লং টার্ম ডেপ্ট তারপর ইকুয়াল টু শেয়ার হোল্ডার্স ফান্ড। প্রপ্রিটিওরি রেশো শেয়ার হোল্ডার্স ফান্ড ভাগ টোটাল অ্যাসেটস। ক্যাপিটাল গিয়ারিং রেশো ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস ভাগ ইকুইটি ফান্ড। তোমাদের যত ধরনের সূত্র ব্যবহৃত হতে পারে আমি সূত্রগুলো এখানে নোট করে নিয়েছি। পেইড কোর্সে যারা যুক্ত আছো এটার পিডিএফ কপি পেয়ে যাবে, আয়ত্ত করে নেবেন। এখন সূত্র এখনই তোমাকে আয়ত্ত করার জন্য আমি বলছি না, আগে আমার ধারাবাহিক ক্লাসগুলো দেখো, কিভাবে প্রয়োগ করতে হয় ওইটা বুঝো, তারপরে আয়ত্ত করবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান এখন বুঝাবো, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। এ কোম্পানি হ্যাজ দি ফলোয়িং কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস। একটি কোম্পানির নিচের চলতি সম্পদ এবং চলতি দায়গুলো আছে, যেখানে ইনভেন্টরি আছে 1,50,000 টাকা, ক্যাশ আছে 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 টাকা। এখন যদি বলো ইনভেন্টরি কোন হিসাবে পড়ে, ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল কোন হিসাবে পড়ে, আর এটা পারো না, তাহলে প্রবলেম। তাহলে ধরে নেবেন যে অনেক কিছুই তোমাদের এখন পর্যন্ত অজানা রয়ে গেছে, যেটা অজানা থাকার কথা না আসলে। তো ইনভেন্টরি এটা কারেন্ট অ্যাসেটস, ক্যাশ এটা কারেন্ট অ্যাসেটস, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেটস বা চলতি সম্পদ, ব্যাংক ওভারড্রাফট এটা চলতি দায়। আর আমি যে ক্লাসগুলোর কথা বললাম আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিও, যারা পেইড কোর্সে যুক্ত আসো ফার্স্ট ইয়ারে তারা তো ক্লাসগুলো দেখেছো। অ্যাকাউন্ট পেবল 40,000, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আলামিন স্যার বিবিএ, আমার নামে আলামিন স্যার বিবিএ। অ্যাকাউন্টস পেবল 40,000, প্রিপেইড এক্সপেন্স অগ্রিম বিমা 10,000, অ্যাকাউন্টস পেবল দায়, প্রিপেইড এক্সপেন্স অগ্রিম বিমা এটাও তো সম্পদ, অ্যাকুরেট স্যালারি বকেয়া বেতন দায়ের মধ্যে পড়ে। তো এই মুহূর্তে আমি আরও একটা কথা তোমাদেরকে বলে নিচ্ছি, যারা নামমাত্র কোর্স ফি দিয়ে আমার ক্লাসগুলো করছেন, যাদের কাছে মনে হচ্ছে যে সত্যি আমার ক্লাসগুলো উপকারী, তাহলে তোমাদের কাছে আমার একটা দাবি, তোমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বলবে
আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার, তারাও যাতে আমার কোর্সে যুক্ত হয়ে ক্লাসগুলো দেখে ইনশাআল্লাহ সকল শিক্ষার্থীরা উপকৃত হবেন। যদি তুমি ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী হও, ফাইনাল ইয়ার পর্যন্ত আমার ক্লাস করে তুমি অনার্স পাস করতে পারবে। আর ফাইনাল ইয়ারের হলে তো আগে থেকে যারা ক্লাস করছেন ভালো, নতুন করে যারা ক্লাস করছেন ক্লাস করতে থাকেন। ডিউরিং দি ইয়ার সেলস ওয়ার টাকা 8 লক্ষ অ্যান্ড পারচেজ ওয়ার টাকা 4,50,000। এই বছরে বিক্রয়ের পরিমাণ 8 লক্ষ আর ক্রয়ের পরিমাণ 4,50,000 টাকা। বিক্রয়ের পরিমাণ 8 লক্ষ, ক্রয়ের পরিমাণ 4,50,000। ডিটারমাইন দি ফলোয়িং রেশো: কারেন্ট রেশো, অ্যাসিড টেস্ট রেশো, ইনভেন্টরি টার্নওভার রেশো, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশো, অ্যাকাউন্টস পেবল টার্নওভার রেশো। এক এক করে সব কিছু এখন বাইর করে বোঝাবো। এই মুহূর্তে যে তথ্যগুলো দেওয়া আছে প্রত্যেকটা তথ্যই আমাদের পরিচিত। যে ইনভেন্টরি সম্পদ, ক্যাশ সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, প্রিপেড এক্সপেন্স সম্পদ, ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেবল, অ্যাকুরেট স্যালারি, তিনটাই দেয়। তাহলে এই মুহূর্তে আমি একটা কাজ করি, প্রশ্নটা আমি এখানে রাখলাম আর উত্তরগুলো এখানে বুঝিয়ে দিচ্ছি। তোমরা এই ক্লাস একেবারে ফুল স্ক্রিন করো, মোবাইলের রোটেশন অন করে দাও। যারা মোবাইল দিয়ে ক্লাসগুলো দেখতেছেন মোবাইলের রোটেশন অন করে দাও আর ফুল কোয়ালিটিতে ক্লাসটা দেখো। নাম্বার 1, রিকোয়ারমেন্ট কারেন্ট রেশো। কারেন্ট রেশো এর সূত্র কারেন্ট অ্যাসেটস বা কারেন্ট লাইবিলিটিস। আমি যদি এইভাবে চিহ্নিত করে বুঝিয়ে দেই তোমরা সহজে বুঝবে। যেমন সম্পদ আছে ইনভেন্টরি 1,50,000, ক্যাশ আছে 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000, প্রিপেড এক্সপেন্স 10,000। প্রত্যেকটা নাম এখানে বসানো হলো, টাকার পরিমাণটাও বসানো হলো। দায় হলো ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্ট পেবল, অ্যাকুরেট স্যালারি, তিনটা বসানো হলো। টাকা বসানো হলো, যোগ করা হলো 2,30,000, নিচে 75,000, উত্তরে 3.07 পাবেন। চলতি অনুপাতের আদর্শ মান 2:1। শেষে উত্তর যাই হোক অনুপাত দিয়ে 1 দিতে হয়, 1টা দিয়ে দিবেন। অ্যাসিড টেস্ট রেশো সূত্র ছিল কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স, কারেন্ট লাইবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। কারেন্ট অ্যাসেটস ওই যে তুমি অ্যাসেট সময় এখানে যোগ করে নিয়ে এসো, টাকার পরিমাণ কত হয়েছে 2,30,000, এখানে বসাও। কারেন্ট লাইবিলিটিস ওই যে তুমি এখানে যোগ করে নিয়ে এসো 75,000। ইনভেন্টরি 1,50,000, প্রিপেড এক্সপেন্স 10,000, ব্যাংক ওভারড্রাফট 15,000। 75 থেকে 15 বিয়োগ করলে 60,000। 2,30,000 থেকে 1,60,000 মানে এখানে যে টাকাগুলো আছে এগুলা যদি আমরা মাইনাস করি তখন পাবো 70,000। 2,30,000 থেকে 1,60,000, 1.17 পেয়ে যাব। শেষে অনুপাত দিয়ে 1 দিতে হবে। ইনভেন্টরি টার্নওভার রেশো। ইনভেন্টরি টার্নওভার রেশো এর সূত্র কস্ট অফ গুডস সোল্ড বা এভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নেই, বাইর করে নাও। ওপেনিং ইনভেন্টরি, এখন ওপেনিং ইনভেন্টরি অঙ্কটার মধ্যে দেওয়া নেই, শূন্য। পারচেজ হলো 4,50,000, ওকে। ক্লোজিং ইনভেন্টরি এখানে ওই যে ইনভেন্টরি দেওয়া আছে 1,50,000, ওইটা বিয়োগ করা হয়েছে, তখন 3 লক্ষ হলো কস্ট অফ গুডস সোল্ড। আর এভারেজ ইনভেন্টরির মধ্যে শুধু ক্লোজিং ইনভেন্টরি আছে, বিগিনিংটা দেওয়া নেই। এভারেজ 2 দ্বারা ভাগ করার প্রয়োজন নেই, যে 1,50,000 আছে ওইটাই আমরা এখানে বসিয়ে দিব, উত্তরে 2 টাইমস। দেখা গেছে যদি বলি কষ্টকর ব্যাপার কোনগুলো, সূত্রগুলো শুধু তোমাদের একটু মনে রাখতে হচ্ছে, কয়েকবার অঙ্কের সমাধান করলে সূত্র মনে থাকবে। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশো এর সূত্র ক্রেডিট সেলস। এখানে যে সেলস আছে ওইটাই ধরে নেওয়া হলো দাঁড়ে বিক্রয়। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল একটাই আছে 50,000, ভাগ করলে 16 টাইমস। অ্যাকাউন্টস পেবল টার্নওভার রেশো, ক্রেডিট পারচেজ, এই পারচেজকে আমরা ক্রেডিট পারচেজ ধরে নিলাম। এভারেজ অ্যাকাউন্ট পেবল 40,000 আছে, 40,000 ভাগ করলে 11.25 টাইমস। টার্নওভার থাকলে উত্তরে টাইমস হবে। এখানে ইনভেন্টরি টার্নওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্টস পেবল টার্নওভার থাকলে উত্তরে টাইমস হবে, ওকে। আর কারেন্ট রেশো, অ্যাসিড টেস্ট রেশো এগুলো থাকলে উত্তর যা পাবো শেষে অনুপাত দিয়ে 1 দিতে হবে।
তো আজকে আমরা এই অঙ্কটার সমাধান করি। আমাদের ক্লাসটা এইভাবে নেওয়ার কারণে সময়টা কম লাগে, এখানে অতিরিক্ত কোনো কথা নেই, শিক্ষার্থীরা ভালো বুঝে, সময়টা কম লাগে। আর ধারাবাহিক ক্লাসগুলো দেখে নাও যারা পেইড কোর্সে যুক্ত আছো।